নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বিমল করের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। আমরা তিন প্রেমিক ও ভুবন। নদীর চড়ায় শিবানী চিতা জ্বলছিল। আমরা তিন বিগত যৌবন বন্ধু শিমুল গাছের তলায় বসেছিলাম। ফাল্গুনের শেষ উল্টো টান ধরে গিয়েছিল দুপুরে। রোদ পাখা গুটিয়ে নিতে শুরু করেছে। নদীর বাঁকের মাথায় আকাশে সূর্য হেলে পড়ছিল। ভুবন গরুর গাড়ির উপর বসে, গাড়িটা অর্জুন গাছে ছায়া দাঁড় করানো। গরু দুটো গাছগাছালির ফাঁকে শুয়েছিল। শিবানী মুখাগ্নি শেষ করে ভুবন খানিকক্ষণ চিতার কাছে দাঁড়িয়েছিল। রোদ আর আগুনে ঝলসানি গায়ে মাখেনি। তারপর গাড়িতে গিয়ে বসেছে। হাঁটুর ওপর মাথা রেখে মুখ আড়াল করে সে বসেছিল। কদাচিৎ মুখ তুলছিল, তুলে শিবানী চিতা দেখছিল। চিতার কাছাকাছি নদীর ভাঙা পাড়ের আড়ালে 4-5টি ছেলে ছোকরা আর নিত্যানন্দ। তারা মাথায় গামছা বেঁধে ভিজে তোয়ালে মুখে ঘাড়ে বুকে বুলিয়ে সপ্তাহে তদারকি করছিল। পুরুতমশাই আর ছটকিলাল অনেকটা তফাতে। মাটির কয়েকটি সরা ও কলসি সামনে নিয়ে গাছের ছায়াতেও ছাতা খুলে বসে আছে। আমরা মাঝ দুপুরে এসেছি। তখন চতুর্দিক ধুধু করছিল। গরম বাতাস গায়ের মুখে জ্বালা ধরিয়ে দিচ্ছিল। এতক্ষণে যেন সব ক্রমশ জুড়িয়ে আসার মতন ভাব হয়েছে। বালি ভরা নদীর তাপ মরে আসছিল। শীর্ণ জলের ধারাটি শিবানী চিতার পাশ দিয়ে বয়ে যেতে যেতে কদাচিৎ বাতাসে কিছু শীতলতা ছড়িয়ে দিচ্ছিল। আমরা তিন বিগত যৌবন বন্ধু শিমুলতলায় বসে শিবানীর সৎকার প্রত্যক্ষ করছিলাম। সিগারেটের টুকরোটা দূরে ছুঁড়ে দিয়ে অনাদি বলল, শেষ হতে হতে বিকেল পড়ে যাবে। বলে সে শিবানী চিতার দিকে তাকিয়ে থাকল। কমলেন্দু পা ছড়িয়ে আধশোয়া হয়ে বসেছিল। সে আস্তে আস্তে মাটিতে শুয়ে পড়ল। আকাশমুখো হয়ে বোধহয় শিমুলের ফল দেখবে। আমি আর একবার ভুবনের দিকে তাকালাম। ভুবন কুঁজো হয়ে বসে, হাঁটুর উপর মাথা, দুহাত মুখ আড়াল করা। অনেকক্ষণ সে ওই একইভাবে বসে আছে। তার পক্ষে এটা স্বাভাবিক। শিবানী ওর স্ত্রী। তবু আমার মনে হলো ভুবনের এতটা শোকাভিভূত ভাব ভালো দেখাচ্ছে না। সে জোর করে তার শোকের মাত্রার গভীরতা দেখাতে চাইছে। এতটা শোক পাবার কারণ তার নেই। তবু এই শোক কেন? সে কি আমাকে ঈর্ষান্বিত করতে চায়, কিংবা আমাদের তিনজনকে? কথাটা আমার বলা উচিত নয় বুঝতে পেরেও যেন ভুবনের শোকে খোঁজ ধরাতে বললাম, শিবানীর সঙ্গে দেখা হয়েছে মাসখানেক আগে। ভুবনের ওপর কি জন্যে যেন রেগেছিল। ওর শরীর স্বাস্থ্যের কথায় দুঃখ করছিল। আমার কথায় অনাদি মুখ ফিরিয়ে দূরে ভুবনের দিকে তাকালো। কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে শেষে অন্যমনস্কভাবে বলল, আমরা বোধহয় না এলেই ভালো করতাম। আমরা চুপচাপ অনাদের কথাটা ভাবছিলাম। সবুজ একটা বুনো পাখি চিকির চিক করে ডাকতে ডাকতে চোখের পলক আমাদের মাথার ওপর দিয়ে উড়ে চলে গেল। কমলেন্দু সব জেনে শুনে বুঝিয়ে হঠাৎ বলল, কেন, আমরা না এলে কি ভালো হতো? অনাদি ধীর স্থির প্রকৃতির। আস্তে আস্তে নিচু গলায় সে কথা বলে। সামান্য অপেক্ষা করে সে বলল, ভুবন হয়তো অস্বস্তি বোধ করছে। ঠিক এ সময়ে সে বোধহয় আমাদের বাদ দিয়ে তার স্ত্রীকে ভাবতে চেয়েছিল। ভাবুক, কে তাকে বারণ করেছে? খানিকটা অবহেলা, খানিকটা উপহাসের গলায় আমি বললাম। অনাদি আমার দিকে তাকালো। আমরা ওর চোখের সামনে বসে থাকলে ভুবনের পক্ষে আমাদের বাদ দিয়ে শিবানীকে ভাবা মুশকিল।
কমলেন্দু শুয়ে শুয়ে বলল, বেশ তো, তাহলে সাত সকালে লোক দিয়ে আমাদের বাড়িতে শিবানীর মারা যাবার খবর পাঠানো কেন? না পাঠালেই পারত, কিংবা বলে দিলেই পারত আমরা যেন না আসি। আমি বললাম, খবর না দিলে খারাপ দেখাতো, বোধহয় ভদ্রতা করে। আমরা ভদ্রতা রক্ষা করেছি। শিবানী আমাদের বন্ধুর স্ত্রী, তার সৎকারে না আসায় কি ভালো দেখাতো? কমলেন্দু বলল, বন্ধুর স্ত্রী শুধু কেন, শিবানী আমাদের, কি বলবো, বান্ধবী। যাই বলো, সেও তো আমাদের কিছু একটা ছিল। সে মারা গেছে, আমরা শ্মশানে আসবো না? আমি বললাম। অনাদি আর কথা বাড়ালো না। পকেট হাতড়ে আবার সিগারেট বের করল, আমাদের দিল। নিত্যানন্দ চিতার কাছে গিয়ে খোঁচাখুচি করতে কাঠ ফিটে শব্দ হলো। সে চেঁচিয়ে কি যেন বলল। তার সহচর দুটি ছেলে তার কাছে গেল। ভুবন মুখ তুলে চিতার দিকে তাকিয়ে আছে। চিতার উপর কয়েকটি অগ্নিস্ফুলিঙ্গ যেন আতসবাজির মতন বাতাসে উড়ে ফেটে গেল। সামান্য ছাই উঠল। একটি ছেলে কয়েকটি টুকরো ফেলল চিতায়। ভুবন চিতার দিক থেকে চোখ ফিরিয়ে উদাসভাবে নদীর আকাশ আর জঙ্গলের দিকে তাকিয়ে থাকল। তারপর একসময় আমাদের দিকে মুখ ফেরালো। আমাদের মধ্যে দূরত্ব সত্ত্বেও আমার সঙ্গে তার চোখাচোখি হলো। ভুবন মুখ ফিরিয়ে নিল, নিয়ে হাঁটুর উপর কনুই রেখে গালে হাত দিয়ে নদীর দিকে তাকিয়ে থাকলো। ওর ওই ভঙ্গি আমার ভালো লাগলো না। মনে হলো আমাদের যেন সে আর দেখতে পারছে না, উপেক্ষা করছে। বাড়াবাড়ি দিলে আমার রাগ হয়। ভুবনের এতটা বাড়াবাড়ি দেখে আমার কেমন রাগ আর বিরক্তি হচ্ছিল। আতিশয্য কেন? আমরা কি জানি না শিবানীর সঙ্গে ভুবনের সম্পর্ক কি ছিল? তবু ভুবন এমন ভাব দেখাচ্ছে যেন আমরা কিছু জানি না, যেন শিবানী তার সর্বস্ব ছিল। শিবানীর মৃত্যুতে তার বিশ্বভুবন অন্ধকার হয়ে গেছে। দুঃখের মতো আমার হাসি পাচ্ছিল। ভুবনের বোকামি শেষ নেই। তুমি যে কাকে এত শোক দেখাচ্ছ ভুবন, তবু যদি শিবানীর ভালোবাসা পেতে। শিবানী তোমায় ভালোবাসেনি, যদিও শেষ পর্যন্ত তোমায় বিয়ে করেছিল। তুমি স্বামী হয়েছিলে বলে যা পাবার পেয়ে গেছো তা ভেবো না, বরং শিবানীর ভালোবাসা বলেন যা, তা আমি পেয়েছিলাম। ফাল্গুনের দমকা বাতাস এলো দক্ষিণ থেকে। নদীর তপ্ত বালির উপর দিয়ে ঘূর্ণি তুলে ঘোলাটে বাতাস নাচাতে নাচাতে জঙ্গলের দিকে চলে গেল। ভুবন আবার হাঁটুর মেয়েতে মাথা গুঁজে আড়াল করে বসল, যেন সে কাঁদছে। ভুবনের এত আতিশয্য আর আমার সহ্য হচ্ছিল না। অনাদি আর কমলেন্দুকে বললাম, আমরা একটু আড়ালে গিয়ে বসি না হয়, বলে উপহাসের গলায় মন্তব্য করলাম। ভুবনবাবুর আমাদের হয়তো সহ্য হচ্ছে না। অনাদি যা বলল। কমলেন্দু শিমুল ফুল দেখছিল নাকি আকাশ কে জানে। সে বলল, তাতে যদি ভুবন শান্তি পায় আমার আপত্তি নেই। আমার বরং শিবানী চিতার কাছে বসে তাকিয়ে থাকতে খুব খারাপ লাগছে। তাই বুঝি শুয়ে আছো, আকাশ দেখছো? কমলেন্দু কথার জবাব দিল না। অনাদি এবার বলল, আমারও কেমন অস্বস্তি লাগছে, একটু আড়ালে দূরে গিয়ে বসাই ভালো। তাছাড়া এবার এদিকে রোদ ঘুরে গেছে, বসে থাকা যাবে না। আমরা আরো অল্পক্ষণ বসে থেকে শিমুলতলা ছেড়ে উঠে পড়লাম। তারপর তিন বন্ধু শিবানীর চিতা ভুবনের দৃষ্টি থেকে সরে অন্যদিকে চলে যেতে লাগলাম। খানিকটা দূরে এসে আমরা বসলাম। এখানে ঘন ঝোপঝাড় আর ছায়া, মাথার ওপর নিম গাছ, সামনে কুলঝোপের উপর দিয়ে নদী দেখা যায়। মাঝে মাঝে পাখির ডাক ছাড়া আর কিছু কানে যাচ্ছে না। নদীর বালি ছাড়া অন্য কিছু চোখেও পড়ছে না।
এখানে যে যার মতন আরাম করে বসলাম। বসে নিশ্চিন্ত হলাম। খানিকক্ষণ আমাদের মধ্যে ছোটখাটো ২-৪টি কথার বিনিময় হলো। শিবানী এভাবে আচমকা একটা অসুখে মারা যাওয়ায় আমরা দুঃখিত। শেষে আমরা একে একে কেমন নীরব হয়ে গেলাম। নদীর দিকে অপরাহ্নে স্তিমিত ভাব নামছিল। আমরা তিনজনেই কখনো নদী, কখনো শূন্যতা, কখনো গাছপালা, কখনো পায়ের তলায় ঘাস মাটি দেখছিলাম এবং পরিপূর্ণ নীরব হয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ এইভাবে বসে থাকার পর হঠাৎ কমলেন্দু কেমন করে যেন নিঃশ্বাস ফেললেন। দীর্ঘ নিঃশ্বাস নয়, তার চেয়েও যেন গভীরতাপূর্ণ কিছু। তার নিঃশ্বাসের শব্দে আমরা ওর দিকে সচকিত হয়ে তাকালাম। কমলেন্দু সুপুরুষ, তার মুখ এখনো দুমুহূর্ত তাকিয়ে দেখার মতন। লম্বা ধরনের কাটা কাটা মুখ, রং ফর্সা, নাক এবং চোখ বেশ তীক্ষ্ণ। তার ফর্সা সুন্দর মুখে আমরা কোথায় যেন এক বেদনা দেখতে পেলাম। অনাদি বলল, কি হলো? কমলেন্দু অন্যদিকে মুখ ফিরিয়ে থাকলো কয়েক মুহূর্ত, তারপর আমাদের দিকে তাকালো। শেষে বলল, না কিছু না। কই দেখি একটা সিগারেট। পকেট থেকে আমার সিগারেটের প্যাকেটটা বের করে ওকে দিলাম। নিজে একটা সিগারেট নিয়ে ও আমাদের দুজনকে দুটো সিগারেট ধরিয়ে অনেকটা ধোঁয়া গলায় নিল। তারপর আমাদের চোখের দিকে তাকিয়ে বলল, এদিকটায় পালিয়ে এসে ভালোই হয়েছে। সামহাও আমার শিবানী চিতার সামনে বসে থাকতে ভালো লাগছিল না। হতে পারে তখন আমি বোকা ছিলাম, বয়স কম ছিল। তবু কথা তো ঠিক, শিবানী আমাকে ভালোবেসেছিল। আমার চেয়ে বেশি সে আর কাউকে কখনো ভালোবাসেনি। আমরা তিন বিগত যৌবন বন্ধু পরস্পরের কথা জানতাম এবং ভুবন আমাদের চতুর্থ বন্ধুও সব জানত। কমলেন্দুর সঙ্গে শিবানীর মেলামেশা ভালোবাসার কথা আমার অজানা নয়, কিন্তু এই মুহূর্তে সে যা দাবিটুকু জানালো তাতে আমার আপত্তি হলো না। সবচেয়ে বেশি ভালোবাসার কথা উঠলে শিবানীর কাছে আমার চেয়ে আর কেউ বেশি কিছু পেয়েছে এ আমি বিশ্বাস করি না। একেবারে সরাসরি না হলেও কমলেন্দু শোনা বাজনে ঠাট্টার একটু বলা করে বললাম, আমার তো মনে হয় ওটা আমি এক সময়ে পেয়েছি। ধীরে স্থির শান্তশিষ্ট মানুষ হলো অনাদিক্ষণ হঠাৎ কেমন অসন্তুষ্ট বিরক্ত হলো। ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলল, এসব তোমাদের মনের ধারণা, কল্পনা। আমার সঙ্গে শিবানীর ঘনিষ্ঠতা এমন সময়ে হয়েছে যখন আমরা দুজনে কেউই বাচ্চা ছিলাম না। সিরিয়াসলি যদি কাউকে সে ভালোবেসে থাকে, আমি সে দাবি সবচেয়ে বেশি করতে পারি। অনাদির কথা আমি বা কমলেন্দু আমরা কেউই খুশি হলাম না। আমাদের কথায় অনাদিও হয়নি। তিনজনে আজ আমরা যে দাবি করছি সে দাবি ছেড়ে দেওয়া কেন যেন আমাদের সাধ্যাতীত বলে আমার মনে হলো। আমাদের তিনজনেরই বয়স হয়েছে, 40-এর এপারে চলে এসেছি। আমাদের তিনজনেরই স্ত্রী আছে, সন্তান আছে। আর শিবানীর সঙ্গে আমাদের প্রেম নিয়ে অকারণ গল্প করা বা মনোমালিন্য সৃষ্টি করার কোনো অর্থ ছিল না। তবু আমরা তিনজনে এমন এক দাবি জানাচ্ছিলাম যেন সেই দাবি প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের কোনো বিশেষ সুখ ও অহংকার প্রকাশ করা যায় না। কমলেন্দু ঘন ঘন কয়েকটা টান দিল সিগারেটে। সে অনাদির দিকে এবং আমার দিকে বারবার তাকালো। তারপর সিগারেটের টুকরোটা ফেলে দিয়ে বলল, আমার সঙ্গে শিবানীর ওপর মেলামেশা তোমরা দেখেছ। আমি তোমাদের সেসব গল্পও বলতাম, চিঠিপত্র দেখিয়েছি, কিন্তু ভেতরে আমাদের কি হয়েছিল তোমরা কি করে জানবে? ভেতরে ভেতরে যা হয়েছে তাও তো পরে তুই বলেছিস। আমি বললাম, না না, আমি সব বলিনি।
কিছু না বলা আছে, সামথিং সিক্রেট। সেরকম গোপনীয়তা আমারও আছে কমল, অনাদি বলল। আমারও গোপনীয়তা ছিল। আমরা ৩ বাল্যবন্ধু পরস্পরের কাছে জীবনের কোনো কিছুই বড় একটা অগোচর রাখতাম না। শিবানীর বেলায়ও কিছু রাখিনি, রাখতে চাইনি। তবু শেষ পর্যন্ত নিশ্চয়ই কিছু রেখেছিলাম, নয়তো আজ এ কথা উঠত না। শিবানীর সঙ্গে মেলামেশার সময়ও আমরা কেউ কারোর প্রতি ঈর্ষান্বিত হইনি, কেননা কমলেন্দু শিবানীর সঙ্গে কৈশোরে ও প্রথম যৌবনে মেলামেশা করেছিল, তবে শিবানীর কাছ থেকে দূরে সরে গিয়েছিল। শিবানীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা একেবারেই যৌবন বেলার। আমার সঙ্গে শিবানী ছাড়াছাড়ি হয়ে যাবার পর অনাদির সঙ্গে শিবানীর সম্বন্ধ গড়ে উঠেছিল। শিবানীও আমাদের বাল্যকালের বান্ধবী। তার সঙ্গে আমাদের যা যা হয়েছে তা পরস্পরকে আমরা জানিয়েছি। স্বভাবতই কোনো ঈর্ষা আমাদের থাকার কথা নয়। তবু যদি কোনো ঈর্ষা থেকে থাকে বা হয়ে থাকে, তা তেমন কিছু নয়, নয়তো আমাদের মধ্যে মনোমালিন্য ঘটত এবং আমাদের এই বন্ধুত্ব বজায় থাকত না। এতকাল যা হয়নি তা হওয়া সম্ভব নয়, উচিতও নয়। শিবানীকে নিয়ে কোনো বিরোধ আমাদের মধ্যে হয়নি। সে জীবিত থাকতে যা হলো না, আজ যখন সে আমাদের মধ্যে আর নেই, তখন তা হবার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। আমার কিরকম যেন মনে হলো। কমলেন্দুর দিকে তাকালাম, তারপর অনাদির দিকে। আমার মনে হলো ওরা নিজেদের গোপনীয়তাকে তাদের প্রতি শিবানীর চরম ভালোবাসার নির্দেশ হিসাবে মনে করছে। আমি নিজেও প্রায় সেই রকম মনে করেছিলাম, যদিও আমার আরও কিছু মনে হচ্ছিল। কেমন এক অস্বস্তি এবং কাতরতা বসে আমি বললাম, একটা কথা বলবো? ওরা আমাকে দেখল। আমাদের সব কথা সকলের জানা। ধীরে ধীরে আমি বললাম, আমরা কিছু লুকোচুরি রাখিনি, তবু আমাদের ৩ জনেরই কিছু গোপনতা আছে। আজ সেটা বলে ফেলা কি ভালো নয়? কমলেন্দু অপলকে আমার দিকে তাকিয়ে থাকল। অনাদি চোখে চশমাটা ঠিক করে নিল। আমার মনে হলো ওরা অনিচ্ছুক নয়। কমলেন্দু বলল, বেশ, তাই হোক। কথাটা আজ বলে ফেলাই ভালো। অনাদি বলল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু শিবানী চিতা এখন জ্বলছে, আমরা শ্মশানে। এই সময় সেসব কথা বলা কি ভালো দেখাবে? খারাপই বা কি? আমি বললাম, আমার বরং মনে হচ্ছে বলে ফেললে স্বস্তি পাব। অনাদি আস্তে মাথা নাড়ল, সে সম্মত। কমলেন্দুর দিকে আমি তাকালাম। সে বলুক প্রথমে। শিবানী জীবনে সে প্রথম প্রেমিক। সব কথা বলার কোনো দরকার নেই কমল। আমরা জানি। আমরা যা জানি না, তুমি শুধু সেইটুকুই বলো। কমলেন্দু আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, তাই বলবো। কমলেন্দু বলল, তোমাদের নিশ্চয়ই মনে নেই, আমি একবার মাস ১.৫ কি ২-১ জন্য মতিহারিতে ছোট কাকার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। ফিরে এলাম যখন, তখন বর্ষা শুরু আমাদের। ম্যাট্রিকের রেজাল্ট আউট হয়ে গেছে। বাবা পাটনায় মেসোমশাইকে আমার কলেজে ঢোকার সব ব্যবস্থা করতে চিঠি লিখে দিয়েছিলেন। পরীক্ষায় আমার রেজাল্ট কী হয়েছিল তোমরা তা জানো। কলেজে পড়তে যাওয়ার আনন্দে তখন খুব মশগুল হয়ে আছি। বাড়িতে ২৪ ঘন্টা আমাদের ঘটা চলছে। শিবানীর সঙ্গে আমার তখন গলায় গলায়। মতিহারিতে সে আমায় চিঠি লিখত। তার মা বাবার কথা তোমরা জানো। পয়সা কড়ি থাকার জন্যে আর তার বাবা মনোজ কাকা বেবনি স্কিমে বিলেত ঘুরে আসার পর আরও একটু সাহেবই হয়ে গিয়েছিলেন। শিবানীকে শাড়ি ধরাতে ওরা দেরি করেছিলেন। আমি যখন মতিহারিতে, তখন শিবানী শাড়ি ধরেছে।
চিঠিতে আমায় লিখেছিল। ফিরে এসে দেখলাম ছিপছিপে শিবানীকে শাড়ি পরে একেবারে অন্যরকম দেখাচ্ছে। বেশ বড় হয়ে গেছে, বেশ বড়। কই, আর একটা সিগারেট দাও তো। অনাদি কমলেন্দুকে সিগারেট দিল। সিগারেট ধরিয়ে কমলেন্দু কেমন অন্যমনস্ক হয়ে থাকলো সামান্য। তারপর বলল, একদিন বিকেলবেলা নাগাদ সাংঘাতিক বৃষ্টি নেমেছিল। যেমন ঝড় তেমনি বৃষ্টি। এক একটা বাজ পড়ছিল, যেন মনে হয়েছিল ঘর বাড়ি গাছপালায় আগুন ধরিয়ে ছাই করে দেবে। আর তেমনি আকাশ পাকা জামের মতো কালো। দেখতে দেখতে যেন সন্ধে। দোতলায় আমার ঘরে আমি দরজা জানলা বন্ধ করে বসে। একটা জানলা, যেটা দিয়ে ঝাঁট আসছিল না জলের, খুলে রেখেছিলাম। উল্টো দিকে শিবানীর মা, ললিতা কাকিমার শোবার ঘরের গায়ে শিবানীর ঘর। আমার ঘর থেকে শিবানীর ঘর দেখা যায়, কিন্তু খানিকটা দূরে। আমরা আমাদের ঘরে বসে বসে জানলায় দাঁড়িয়ে হাত টাত নেড়ে হাসি তামাশা করছিলাম। কখনো কখনো ঝড় বৃষ্টির মধ্যে চেঁচিয়ে কিছু বলছিলাম। শব্দ বড় একটা পৌঁছাচ্ছিল না। আমি অনেকক্ষণ ধরে শিবানীকে ডাকছিলাম, ইয়ার্কি করে। তাকে ইশারা করে বলছিলাম শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে চলে আসতে। শিবানী আমায় বুড়ো আঙুল দিয়ে কাঁচকলা দেখাচ্ছিল। এই রকম করতে করতে একেবারে সন্ধে হয়ে এলো। পেয়ারা গাছের ডালের পাশ দিয়ে শিবানীর ঘরের অনেকটাই চোখে পড়ে আমার। সে আমায় দেখিয়ে দেখিয়ে জানলায় বসে চুল বেঁধেছে। একটা শাড়িও আলনা থেকে এনে দেখিয়েছে। দূর থেকে রংটা বুঝতে পারিনি। সন্ধ্যার মুখে সব যখন অন্ধকার, আমি নিচে থেকে বাতি আনতে যাব, দরজায় দুমদুম শব্দ। খুলে দেখি শিবানী, হাতে বাতি। সে ওই বৃষ্টির মধ্যে এবারই চলে এসেছে। নিচে থেকে আসার সময় মা তার হাতে বাতি দিয়ে দিয়েছে। শিবানী এইটুকু আসতে খানিকটা ভিজে গিয়েছিল। হাত পা মাথা শাড়ির আঁচল বেশ ভিজেছে। লণ্ঠনটা আমার হাতে দিয়ে শিবানী তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। জলের ছাট আসছিল। আমি আলনায় ঝুলানো আমার একটা জামা এনে ওর ভিজে হাত মাথা ঘাড় মুছিয়ে দিতে লাগলাম। ওর মাথার চুল অনেকটা ভিজে গিয়েছিল বলে শিবানী তার লম্বা বিনুনি খুলে ফেলেছিল। ওকে আমি আমার পড়ার টেবিলের সামনে চেয়ারে বসিয়ে দিয়ে ভিজে পা দুটি মুছিয়ে দিতে গেলাম। ইয়ার্কি করি। ও পা দুলোতে লাগলো, হাসতে লাগলো। শিবানী ততক্ষণে মাথা চুল খুলে ঘাড়ে পিঠে ছড়িয়ে দিয়েছে। তারপর আমরা লণ্ঠনের আলোয় বসে গল্প করতে লাগলাম। শিবানীর গানের মাস্টার ছিল। সে যে একসময় মোটামুটি গাইতো তা তোমরাও জানো। শিবানীকে একটা গান গাইতে বললাম। শিবানী যে গানটা গাইল তা আমার এখনো মনে আছে। আমি অনেকবার সে গান শুনেছি, কিন্তু সেদিনের মতন কখনো আর নয়। ঝড় বৃষ্টি, বাইরের দুর্যোগ আর অন্ধকারের মধ্যে আমার ঘরে বসে মিটমিটে লণ্ঠনের আলোয় সে গাইল, উতল ধারা বাদল ঝড়ে। ওই গানেরই একটা জায়গায় ছিল, ওগো বধূ দিনের শেষে এলে তুমি কেমন বেশে, আঁচল দিয়ে শুকাবো জল মোছাবো পা আকুল কেসে। বারবার শিবানী ওই চরণ দুটি গাইছিল আর আমার দিকে তাকিয়ে দুষ্টু করে হাসছিল। অর্থটা আমি বুঝতে পারছিলাম। গান শেষ হলে আমরা গল্প করতে লাগলাম। এই গল্প সেই গল্প। শেষে আমরা ছেলে মানুষের মতন হাতে রেখা, কপালে রেখা, ভাগ্য, ভবিষ্যৎ এইসব কথা নিয়ে মেতে উঠলাম। একে অন্যজনকে সৌভাগ্যের চিহ্ন দেখাতে ব্যস্ত। হঠাৎ শিবানী বলল, তার বুকে নীল শিরার একটা ক্রস আছে। আমি বললাম, তাহলে সে মস্ত পুণ্যবতী। বলে আমি হাসছিলাম। এরকম যে হয় না, হতে পারে না, তা আমি জানতাম। আমার হাসি দেখে শিবানী বুঝতে পারল আমি তাকে অবিশ্বাস করছি। সে বলল, হাসছ কেন? বিশ্বাস হচ্ছে না? আমি মাথা নাড়লাম। তুমি কি যিশু? শিবানীর অভিমানে লাগলো। বলল, আহা, যিশু না হলে বুঝি কিছু থাকতে পারে না? আমি তাকে আরও রাগিয়ে দিয়ে বললাম,
যার কোথাও পাপ নেই তার থাকতে পারে, মানুষের নয়। যিশুর মতন তুমি মরতে পারবে? শিবানী কি ভাবলো জানি না। হঠাৎ সে তার বুকে জামার ওপরে বোতাম খুলে জামা অনেকটা সরিয়ে আমায় বলল, আলো এনে দেখো। আমি দেখলাম। কি দেখলাম? কি দেখলাম তা তোমাদের কাছে বলে লাভ নেই, বুঝতেই পারছো। তবে শিবানীর বুকে শিরা ছিল নীলচে রঙের। সেটা ক্রস কিনা আমি দেখিনি। আমি অন্য জিনিস দেখেছিলাম। আজ আমার স্বীকার করতে দোষ নেই। সেই বয়সে শিবানীর সেই ইনোসেন্স ছিল, আমার হাতে সেটা মরে গেল। কমলেন্দু নীরব হলো। তাকে খুব অন্যমনস্ক ও অপরাধীর মতন দেখাচ্ছিল। নদীর চরের ওপারে রোজ সরে যাচ্ছে। তাপ অনেকটা কমে এসেছে। কোথাও একটা কাক ডাকছিল। গাছের পাতায় বাতাসে সরসর শব্দ হচ্ছিল। কেমন যেন একটা নিঝুম ভাব। আমরা তিন বন্ধুই নিঃশ্বাস ফেললাম। কমলেন্দু রুমালে মুখ মুছে নিল। অনাদি আমার দিকে তাকালো। শিশির, তোমার যা বলার। আমার বলার পালা কমলেন্দুর পর। শিবানীর জীবনে আমি দ্বিতীয় প্রেমিক। তার যৌবনের প্রেমিক। আমারও তখন যৌবন। আমাদের তখনকার ঘনিষ্ঠতার কথা কমলেন্দুর অজানা নয়। ওরা যা জানে না, ওদের কাছ থেকে যা আমি গোপন রেখেছিলাম, এবার তা বলার জন্য আমি তৈরি হলাম। কুলজোপের মাথা ডিঙিয়ে অপরাহ্নে রোদ এবং নদী দেখতে দেখতে আমি গলা পরিষ্কার করে নিয়ে বললাম, আমি খুব সংক্ষেপে সারতে চাই। শুনি, কমলেন্দু বলল। বলছি, তোমাদের কাছে কোনো ভূমিকার দরকার নেই। তবে তোমাদের জন্য দরকার যে ৩-৪ বছর শিবানীর সঙ্গে আমার খুব মাখামাখি ছিল, এটা তার শেষের দিকের ঘটনা। আমি ধীরে ধীরে বললাম, শিবানীর বাবা তখন মারা গেছেন। লতিকা কাকিমা তাদের নতুন বাড়িতে থাকেন। আমি আবার ইলেকট্রিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ শেষ করে পাওয়ার হাউসে চার্জে রয়েছি। শিবানীর সঙ্গে আমার সম্পর্কটি তখন এমন অবস্থায় যে তোমরাও ভাবতে আমি তাকে বিয়ে করব। লতিকা কাকিমাও ভাবতেন। শিবানীরও তাতে সন্দেহ ছিল না। সন্ধ্যাবেলা ওদের বাড়ি গিয়ে আমাকে তখন বাইরের বারান্দায় অপেক্ষা করতে হতো না। সোজা ড্রয়িং রুমের পর্দা সরিয়ে বাঁ দিকে দরজা দিয়ে শিবানীর শোবার ঘরে চলে যেতে পারতাম। গল্প গুজব, গান বাজনা, খাওয়া দাওয়া সেরে যখন বাড়ি ফিরতাম তখন রাত হয়ে গেছে। শিবানী আমায় ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে যেত। আর প্রায় রোজই ফেরার সময় ফটকের করবিঝপের আড়ালে দাঁড়িয়ে সে আমায় চুমু হতো। শিবানীকে যে দেখতে খুব সুন্দর ছিল তা আমার কখনো মনে হয়নি। তার গায়ের রং, চোখ মুখের ছান আমার পছন্দ ছিল না, কিন্তু তার শরীর আমার ভীষণ পছন্দ ছিল। তাদের বাড়ির আবহাওয়ায় যে স্বাধীনতা, সপ্রতিভ ভাব, খোলামেলা আচরণ ছিল, তাও আমার খুব পছন্দ ছিল। নতুন ধরনের রুচি, পরিচ্ছন্নতা, বেশবাসের সৌন্দর্য, এসবের জন্যে আর শিবানী তখনকার শরীরের জন্যে তাকে আমার ভালো লাগতো। শিবানী সেই যৌবন বয়সে তোমরা জানো, মনে হতো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন ফেটে পড়ছে। একদিন সেটা শীতকাল। লতিকা কাকিমা তাদের মহিলা সমিতির মিটিংয়ে গিয়েছিলেন। বাড়িতে চাকর আর ঝি ছিল। ঝিটা ঠান্ডা লেগে অসুখ করেছে, সে শুয়ে আছে। শিবানীর শোবার ঘরে বসে আমরা গল্প করছিলাম। জানুয়ারি মাস, প্রচণ্ড শীত। ঘরে জানলা টানলা সবই বন্ধ ছিল। সাধারণ একটা কথা নিয়ে আমরা দুজনেই হাসছিলাম এবং হাসতে হাসতে শিবানী বিছানায় গিয়ে লুটিয়ে পড়ল। সে এমনভাবে লুটিয়ে পড়েছিল যে সে তার একটা হাত মাথার ওপর দিয়ে বালিশে পড়েছে, অন্য হাতটা তার কোমরের কাছে বিছানায় অলসভাবে পড়ে আছে। তার মুখ সিলিংয়ের দিকে, মাথার উপর হাত থাকার জন্যে তার বুকের একটা পাশ আরও স্ফীত হয়ে উঠেছে। শিবানীর কোমরের তলা থেকে পা পর্যন্ত বিছানা থেকে মাটিতে ধনুকের মতন বেঁকে, কিংবা বলা ভালো
ঢেউয়ের মতন ভেঙে পড়েছে। বিছানার ওপর সুজনিটা ছিল কালচে লাল, তাতে গোলাপের মতো নকশা। শিবানীর পরনে শাড়িটা ছিল সিল্কের, তার রং ছিল সাদাটে। ওর ভাঙা শরীরে বা আঁচড়ে পড়া শরীরের দিকে তাকিয়ে আমার আত্মসংযম নষ্ট হয়ে গেল। ঘরের বাতি নিভিয়ে দিয়ে আমি যখন তার গায়ের পাশে, সে আমায় যেন কেমন করে ফিসফিস গলায় গরম নিঃশ্বাসের সঙ্গে জিজ্ঞেস করল, আমি কবে তার মাকে কথাটা বলবো। আমি তখন যে কোনো রকম ধাপ্পা দিতে রাজি। বললাম, কালই বলবো, কাল পরশুর মধ্যে। শিবানী যেন অন্ধকারের মধ্যে সুখী আনন্দে উত্তাপে সর্বাঙ্গে গলে যেতে লাগলো। সে কতবার করে বলল সে আমায় ভালোবাসে। আমি কতবার করে বললাম আমি তাকে ভালোবাসি। তারপর ঘরের বাতি জ্বালা হয়ে গেলে আমি শিবানীর ময়লা রং, ছোট কপাল, মোটা নাক, সামনের বড় বড় দাঁত, পুরো পুরো ঠোঁটের দিকে তাকিয়ে মুখ নিচু করে পালিয়ে এলাম। তারপর থেকেই আমি পালিয়েছি। আমি থেমে গেলাম। আমার গলার কাছে একটা শিশির ডেলা যেন জমে গিয়েছে। চোখ ফেটে যাচ্ছিল। কি যে অনুশোচনা আজ, কেমন করে বলবো। নদীর ওপারে বনের মাথায় রোদ চলে গেছে। ছায়া পড়ে গেছে নদীর চর জুড়ে। ফাল্গুনের বাতাস দিচ্ছিল। ঝাঁক বেঁধে পাখিরা উড়ে আসতে শুরু করেছে। সমস্ত জায়গাটা অপরাহ্নের বিষণ্ণতায় ক্রমশই মলিন হয়ে আসছে। আমাদের 3 বন্ধুর নিঃশ্বাস পড়ল। আমি সিগারেটের প্যাকেট বের করলাম, মুখ মুছলাম কোচায়। 3 জনের সিগারেট ধরিয়ে নিলাম। এবার অনাদির পালা। শিবানী জীবনের 3য় প্রেমিক। অনাদির দিকে তাকালাম আমরা। অনাদি প্রায় আধখানা সিগারেট শেষ করল। কোনো কথা বলল না। শেষে মাটির দিকে তাকিয়ে তার কথা শুরু করল। শিবানীর সঙ্গে আমার ঘনিষ্ঠতা যখন হয়েছে তখন আমরা কেউই বাচ্চা নেই। আমার বয়স 33 পেরিয়ে গিয়েছিল। শিবানী প্রায় 30। লতিকা মাসিমা তখন আর ঠিক বেঁচে থাকার মতো অবস্থায় নেই। সে আর্থারাইটিসের অসুখে পঙ্গু, শয্যাশায়ী। আমি ব্যাংকে অ্যাকাউন্টেন্ট হয়েছি, নতুন। তোমরা ভাই জানো, মহেশ্বরী যখন কন্ট্রাক্ট তৈরি ব্যবসায় নামলো তখন আমি তার পেছনে ছিলাম। তার সঙ্গে আমার ভেতরে কথা ছিল, তার লাভের একটা পার্সেন্টেজ আমায় দেবে। আমি ব্যাংকে তার সব রকম সুবিধে করে দেব। প্রথম প্রথম মহেশ্বরীর কাছ থেকে বেমক্কা 200-400 পেতাম। ব্যাংকে আমি তার সুবিধে টুবিধের মাত্রা বাড়াতে লাগলাম। মামা ম্যানেজার, যদিও নিজের মামা নয়। মামাকে আমি নানাভাবে ইনফ্লুয়েন্স করতাম, কিন্তু মহেশ্বরী শেষে আমায় ডুবিয়ে দিল। বিশ্রী কি এক অবস্থায় পড়লাম। ব্যাপারটা এমন ঘোরালো হয়ে দাঁড়ালো যে আমার পক্ষে কোথাও আর আইনের ফাঁক থাকল না। শিবানীর সঙ্গে আমার তখন মেলামেশা। সত্যি কথা বলতে কি, আমার তখন এমন কাউকে দরকার যে আমায় অর্থ সাহায্য করতে পারে। অন্তত একটা জামিন থাকলেও আমার পক্ষে একটু সুবিধে হয়। শিবানীদের নিজের বাড়িঘর, জমি, লতিকা মাসিমার, আমি তাকে মাসিমাই বলতাম, কিছু টাকা এবং অলংকার ছিল। নিজেকে বাঁচাবার জন্যে শিবানীদের শরণাপন্ন হবার কথা ভাবছিলাম। লতিকা মাসিমা মারা গেলে সমস্ত সম্পত্তি শিবানীর হবে। তাছাড়া লতিকা মাসিমা বেঁচে থাকতো, যদি শিবানীর সঙ্গে আমার তেমন একটা সম্পর্ক দেখতে পান, তিনি আমায় বিপদ থেকে পরিত্রাণ করতে পারেন। বেশি বলে লাভ নেই। আমি শিবানীর সঙ্গে যে ধরনের সম্পর্ক পাতালাম তাতে মনে হবে আমরা যেন স্বামী স্ত্রী। আমি শিবানীর অঙ্গস্পর্শ করিনি, মানে সেভাবে নয়, আমার তাতে আগ্রহ ছিল না। অথচ আমি শিবানীদের বাড়িতে সারাদিনও থেকেছি, খেয়েছি, বিছানায় শুয়েছি, লতিকা মাসিমার জন্য ডাক্তার ওষুধপত্রের ব্যবস্থা করেছি, শিবানীরও ও তাদের সংসারে তদারকি করেছি।
আমার উপর লতিকা মাসিমা সুনজর পড়ল। শিবানী প্রথম প্রথম আমায় কি ভাবতো জানি না, পরে সে আমার উপর নির্ভরে বিশ্বাস করতে লাগলো। তখন চাকরিতে আমার গন্ডগোল বেঁধে গেছে। মামার জোরে তখনও জেলে যায়নি, কিন্তু মহেশ্বরীকে মামলায় জড়িয়ে পড়তে হয়েছে। শরীর খারাপের অজুহাতে আমি ছুটি নিয়েছি। পুজোর মুখে আমার বাড়ি বলতে এক মা, বাড়ির সঙ্গে সম্পর্ক প্রায় তুলেই দিয়েছিলাম। ছুটি নিয়ে শিবানীদের বাড়িতে পড়ে আছি। দুশ্চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই, চোখ মুখ শুকিয়ে হলুদ হয়ে গেছে। এমন সময় একদিন বিকেল থেকে লতিকা মাসির খুব বাড়াবাড়ি অবস্থা হলো। ডাক্তার ডেকে আনলাম। ওষুধপত্র চলতে লাগলো নতুন করে। সেদিন সন্ধ্যের পর লতিকা মাসির অবস্থা যখন একটু ভালো হলো, আমি বাইরে শিবানীদের বাড়ির বাগানে একা একা ঘুরে বেড়াচ্ছিলাম অন্ধকারে। এমন সময় কখন শিবানী পাশে এসে দাঁড়ালো। দু চারটি কথার পর সে বলল, আমি আর কতদিন এভাবে দুশ্চিন্তা দুর্ভাবনা নিয়ে বসে থাকব? আমি তখন জামিন এবং টাকার কথা বললাম। শিবানী কিছু না ভেবেই বলল, লতিকা মাসির কাছে সে সব বলবে। আমরা দুজনেই তখন একটা শিউলি গাছের কাছে দাঁড়িয়েছিলাম। অনেক দিন পরে হঠাৎ আমার নাকে শিউলি ফুলের গন্ধ লাগলো। আমি শিবানীর হাত টেনে নিয়ে কৃতজ্ঞতায় কেঁদে ফেলেছিলাম। আমার সেই কান্না কুকুরের মতন। শিবানী আমায় সান্ত্বনা দিল। পরে বলল, এই ঘরবাড়ি, টাকা, এসব মা আমার ভবিষ্যৎ ভেবে রেখেছে। যার কাছে আমার আশ্রয় জুটবে সে সবই তার। তুমি তো এসবই তোমার নিজের ভাবতে পারো। আমি সে রাত্রে অনেকটা নিশ্চিন্ত হলাম। লতিকা মাসিমা আমার তরফে জামিন দাঁড়ালেন। কিছু টাকাও আমায় তিনি দিয়েছিলেন। শেষ পর্যন্ত মহেশ্বরী মামলায় এমন এক অবস্থায় পড়ল যে তাকে সরিয়ে টাকা বের করে দিতে হলো। আমার গণ্ডগোলটাও মিটে গেল। লতিকা মাসি অবশ্য আরও মাস কয়েক বেঁচে ছিলেন, কিন্তু শিবানী ভবিষ্যতের জন্য আমার উপর নির্ভর করতে চেয়েছিল। সে ভার আমি নিইনি, তাকে আশ্রয়ও দিইনি। শিবানীকে ঠিক বিয়ে করার মতো মেয়ে আমি কোনোদিনই মনে করিনি। অনাদি চুপ করল। আমরা চুপচাপ, নিঃশ্বাস যেন। একটা সাদা ধপধপে বক নদীর ওপর দিয়ে গোধূলি আলোর সীমানা পেরিয়ে কোথায় যেন চলে গেল। কমলেন্দু বলল, লতিকা কাকিমা, টাকাটা তুমি ফেরত দাওনি? পরে মাসিমা মারা যাবার পর শিবানীকে কিছুটা দিতে গিয়েছিলাম, ও নেয়নি। আর কোনো কথা হলো না। আমরা তিন বিগত যৌবন বন্ধু, শিবানীর তিন প্রেমিক পুরুষ নীরবে বসে থাকলাম। কেউ কারো দিকে তাকালাম না। বসে বসে কখন যেন দেখলাম আকাশ, বন, নদী জুড়ে আসন্ন সন্ধ্যার ছায়া। আমাদের চারপাশে সেই শিশির মতন ছায়া ক্রমশই জমতে লাগলো। আমাদের নাম ধরে চিতার কাছ থেকে ওরা তখন ডাকছে। দাহ শেষ, চিতা ধুয়ে দেওয়া হচ্ছে। ছেলেগুলো জল ঢালা ফুরোলো। এবার আমরা নদী থেকে মাটির কলসিতে জল ভরে এনে কমলেন্দু শিবানীর ভিজে চিতা জল ঢেলে দিল। তারপর আমি কমলেন্দুর হাত থেকে কলসি নিয়ে নদী থেকে জল ভরে আনলাম, এনে শিবানী চিতায় তার নিশ্চিহ্ন শরীরে ছাই রাশিতে জল ঢাললাম। তারপর অনাদি জল দিল। শেষে ভুবন। কলসিটা ভেঙে দিয়ে ভুবন ফিরল। আমরা কেউ আর পিছু ফিরে তাকালাম না। আমরা এগিয়ে চলেছি। ওরা পুরুতমশাই আর ছেলেরা আমাদের আগে আগে। গরুর গাড়িটা চলছে, চাকার করুণ শব্দ। আমরা চার বন্ধু পাশাপাশি। ভুবনকে আমাদের পাশে পাশে হেঁটে যেতে দেখে আমাদের অস্বস্তি হচ্ছিল। বড় ক্লান্ত, অবসন্ন মনে হলো, যেন ঠিক মতন পা ফেলতে পারছে না। আমরা তাকে গরুর গাড়ির উপর বসিয়ে দিলাম জোর করে। সে আমাদের দিকে মুখ করে গরুর গাড়িতে বসে থাকলো উদাস দৃষ্টিতে। এমন সময় চাঁদ উঠে গেল। শুক্ল পক্ষ, আজ বুঝি ত্রয়োদশী। নদী পিছনে, দুপাশে জঙ্গল,
গুটানো পাখার মতন দুপাশে নেমে গেছে। সামনে উঁচু নিচু কাঁচা রাস্তা, জ্যোৎস্না ধরেছে বনে। ঝিল্লিরব ঘন হয়ে এলো, ফাল্গুনের বাতাস বইছে। গরুর গাড়ির চিকন করুণ শব্দ ছাড়া আর শব্দ নেই। আর আমাদের পায়ের শব্দ, মাথার ওপর চাঁদ। যেতে যেতে কমলেন্দু হঠাৎ বলল ভারী গলায়, শিবানী চিতায় জল ঢালার সময় কেমন যেন কান্না এসে গিয়েছিল। আহা বেচারি! ভাই, আমি আজ তার কাছে চিতায় জল দেবার সময় মনে মনে ক্ষমা চেয়েছি। অনাদি যে কাঁদছিল আমরা খেয়াল করিনি। সে ছেলে মানুষের মতন মুখে কান্না ও লালা জড়িয়ে বলল, আমিও। চাঁদের আলোয় আমরা 3 ঘনিষ্ঠ বন্ধু, 3 প্রেমিক চলেছি আমাদের সামনে ভুবন, পিছনে শ্মশান, শিবানে ধুয়ে যাওয়া চিতা। যেতে যেতে সামনে ভুবনের দিকে তাকিয়ে আমি ভাবছিলাম, আমরা 3 জনে, 3 প্রেমিক। শিবানীর নিষ্পাপতা, কৌমার্য, নির্ভরতা তো হরণ করে নিয়েছিলাম, নিয়ে তাকে প্রত্যাখ্যান করেছি। কিন্তু তারপরেও আর কি অবশিষ্ট ছিল শিবানী, যা ভুবন পেয়েছে? কি পেয়েছে ভুবন যার জন্যে তার এত ব্যথা? চাঁদের আলোয় ভুবনকে কেমন যেন দেখাচ্ছিল। তার চারপাশে নিবিড় ও নীলাভ স্তব্ধতা, মগ্ন যে চরাচর, তা ক্রমশই যেন ব্যক্ত ও বিস্তৃত হয়ে এক অলৌকিক বিষণ্ণ ভুবন সৃষ্টি করছিল। এই যেন আমাদের ভুবন নয়, অথচ আমাদেরই ভুবন। নমস্কার। গল্পটি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন।